চাপে সুর নরম ইউনূসের। সংস্কারের সঙ্গে ভোটের প্রস্তুতির বার্তা ইউনূসের। বাংলাদেশের দ্রুত ভোটের দাবি রাজনৈতিক দলগুলি। ঘরে বাইরে চাপে সুর নরম মোহাম্মদ ইউনূসের। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। চাপের মুখেই সংস্কারের বার্তা এবং তার সঙ্গে ভোটের প্রস্তুতি। কথা বলি আসুন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষাণু। এই যে ইউনূসের বক্তব্য, ভোটের প্রস্তুতির বার্তা, এটা কি শুধুমাত্র চাপের মুখে নাকি অন্য কোনো স্ট্র্যাটেজিও রয়েছে? মূলত চাপের মুখে বলতে হবে রুমেলা। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ধারাবাহিকভাবে ভোটের দাবি করছিল এবং ইউনূস ধরেছিলেন যে আগে সংস্কার করতে হবে, নির্বাচনী সংস্কার এবং আইন সংস্কারের কাজ করতে হবে, তারপরে ভোট হবে। অর্থাৎ সেটা করতে গেলে প্রায় 1.5 বছরের অপেক্ষা করতে হবে ভোটের জন্য মোটামুটি। কিন্তু সেই জায়গা থেকে চাপ দিয়ে যাচ্ছিল রাজনৈতিক দলগুলো যে সংস্কার কাজ করতে হলে পর সংস্কারের কাজ করবে সরকার, অর্থাৎ নির্বাচিত সরকার। তদারকি সরকারের সেই অধিকার নেই। সেই জায়গা থেকে ইউনূস কিন্তু তার পুরনো যে গোঁ ছিল সেখান থেকে কিছুটা সরে এসে জানালেন যে নির্বাচনী সংস্কারের কাজ যেভাবে চলবে সেই একইভাবে দেশের সংস্কারের কাজও চলবে। নির্বাচন সংস্কারের কাজ করবে নির্বাচন কমিশন, আর সরকার এবং জনগণ মিলে বাকি যেসব সংস্কার আছে আইনি সংস্কার সেই কাজ করবে। অর্থাৎ দুটো একই সঙ্গে চলবে। অর্থাৎ তাতে হয়তো তার ইঙ্গিত যে তাহলে সময়টা অনেক কম লাগবে। রুমেলা, বেশ। বাংলাদেশের রাজনীতিকদের সতর্ক করলেন ইউনূস। ঐতিহাসিক সন্ধিতে বাংলাদেশ, দাবি প্রধান উপদেষ্টার। অনেকের বলিদানে অপূর্ব সুযোগ, বার্তা ইউনূসের। এমন সুযোগ হারানো ক্ষমাহীন অপরাধ, সতর্কতা ইউনূসের। ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না, হুঁশিয়ারি ইউনূসের। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে, আপনারা জানেন। কট্টরপন্থীদের হাস্যকর হুমকির বিরাম নেই। আর এরই মাঝে সে দেশে চলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। পুড়ছে বাড়ি, যাচ্ছে প্রাণ, আর এরপরেও অনেকেই অকুতভয়। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করে। অস্থির বাংলাদেশ, তীব্র ভারত বিদ্বেষ, কট্টরপন্থীদের হাস্যকর হুমকি বন্ধ হচ্ছে না। ক্ষমতা যেমনই হোক, হুমকি আছে 16 আনা, বারবার ভারতকে নিশানা। আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে, এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দ তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন, তারা একটু বর্জন করলেন না কেন? আপনারা চুপ কেন? তা আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্য? দেখুন, এই সমস্ত জামাত নেতা, এদের এইসব অশিক্ষা কুশিক্ষা, এদের বক্তব্য, এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে? সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন, বাংলাদেশেও যারা আছেন, তারা মার্জিনালাইজড।
আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে যেটা আপনাদের পথ নয়। উত্তাল বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। মঙ্গলবার বন্দরবনের একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সংখ্যালঘু প্রধান এলাকা পুড়ে ছাই, কাঠগড়ায় কট্টরপন্থীরা। 20 বছরের আগে থেকে আমরা এখানে দখলে ছিলাম। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল, এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। গত মাসে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গেছে বলে অভিযোগ। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরেও হামলা চলে, তারপরেও তিনি অকুতভয়। আমি আশঙ্কা করি না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই। আমি সারা জীবন লড়াই করেছি, এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা কোনো ভয় পাচ্ছে না, আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই। হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। নিউজ 18 বাংলা। এবার ঢাকার সচিবালয়ে আগুন। বাংলাদেশের একাধিক মন্ত্রকের গুরুত্বপূর্ণ নথি নষ্ট। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মীর মৃত্যু। অস্থির বাংলাদেশের সচিবালয়ে আগুনের পেছনে কি নাশকতা? উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন সেদেশের তদারকি সরকারের। দাউ দাউ করে আগুন জ্বলছে। কোনো সাধারণ বিল্ডিং নয়, এটা বাংলাদেশের সচিবালয়। ঢাকার বেগুনবাগিচা এলাকায় বাংলাদেশ সরকারের সচিবালয়। বুধবার গভীর রাতে এখানকার 7 নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয় মানেই নানা গুরুত্বপূর্ণ নথি, প্রচুর কাগজ। এই দাহ্য পদার্থে ঠাসা ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ঢাকে আকাশ। আগুন নেভাতে ময়দানে নামে সেনা, পুলিশ এবং অন্যান্য জওয়ানরা। দমকল বাহিনী তো ছিলই। দমকলের 19টি ইঞ্জিনের 5 ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় দুর্ঘটনায় এক দমকল কর্মীর মৃত্যু হয়। ট্রাকের চাপায় দমকল কর্মী মোহাম্মদ সোহানুজ্জামান নয়নের প্রাণ গিয়েছে। রাজধানী শহরের সচিবালয় গুরুত্বপূর্ণ অফিস। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে এই বিল্ডিং এ। সেখানেই আগুন। এ নিয়ে বাংলাদেশের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সার্জিস আলম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে। ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই। মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে। সচিবালয়ের আগুনের পিছনে কি নাশকতা রয়েছে, কোনো ষড়যন্ত্র? এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তাল। সংখ্যালঘুদের বাড়ি ও ধর্মীয় স্থানে হামলা, খুন, আগুন, কিছুই বাদ নেই। এবার সেদেশের রাজধানীর সচিবালয়ে আগুন। নিউজ 18 বাংলা।